এবং মিশনারি শিক্ষা আন্দোলনের যারা অন্যতম কাণ্ডারি ভিত্তিক সমাজ গঠনে মিশনারি শিক্ষার ভূমিকা। আব্দুল ওদুদ স্যার, তাকে আমি ডায়াসে আসার জন্য অনুরোধ করছি। ডিসি তিনিও এসে যেমন যেমন অতিথিরা আসবেন একে বরণ করে নিন। يا أيها الذين آمنوا أنفقوا من طيبات ما كسبتم ومما أخرجنا لكم من الأرض ولا تيمموا الخبيث منه تنفقون ولستم بآخذيه إلا أن تغمضوا فيه واعلموا أن الله غني حميد। তোমাদের উপার্জিত উত্তম সম্পদ থেকে এবং তোমাদের জন্য ভূমি থেকে যা উৎপন্ন করেছি তার থেকে ব্যয় করো এবং নিকৃষ্ট বস্তু ব্যয় করার নিয়ত করো না। বস্তুত তোমরা তা গ্রহণ করো না, যদি না তোমাদের চক্ষু বন্ধ করে থাকো। আর জেনে রেখো, আল্লাহ অমুখাপেক্ষী প্রশংসিত। ومن يؤت الحكمة فقد أوتي خيرا كثيرا وما يذكر إلا أولو الألباب সম্পাদক কোথায় তোমার ঠিকানা? যার ছোঁয়াতে উঠে রবি, কদম ফোটে না বর্ষায়, সাগর নদী পাক পাখালি চড়ে আপন ঠিকানায়। ও আকাশ কেন নীলিম তুমি, ও রাত কেন আধার তুমি, কোথায় তোমার মোহনা, কোথায় তোমার ঠিকানা? যার ছোঁয়াতে উঠে রবি, কদম ফোটে না বর্ষায়, সাগর নদী পাক পাখালি চলে আপন ঠিকানায়। করছে প্রেমী এমন করে সাজিয়েছি ধারা, ফুলে ফলে সবুজ শ্যামল সবই জীবন করা। ও আকাশ কেন নীলিম তুমি, ও রাত কেন আধার তুমি, কোথায় তোমার মোহনা, কোথায় তোমার ঠিকানা? ও আকাশ কেন নীলিম তুমি, ও রাত কেন আধার তুমি, কোথায় তোমার মোহনা, কোথায় তোমার ঠিকানা? আসসালামু আলাইকুম। বর্তমান চেয়ারম্যান জিডি মনিটরিং কমিটি ও আমাদের পশ্চিমবঙ্গের মিশনারি শিক্ষার অন্যতম গুরুত্বপূর্ণ ব্যক্তি জনাব শেখ নুরুল হক সাহেব
আরও উপস্থিত রয়েছেন আজকের আমাদের জিডি মনিটরিং কমিটির অন্যতম সদস্য জনাব রফিকুল ইসলাম সাহেব এবং উপস্থিত রয়েছেন আজকের এই সভায় এই মুর্শিদাবাদ এডুকেশনাল মিট এই প্রোগ্রামে আমাদের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্যা বিশিষ্ট সমাজসেবিকা মনিরা বেগম ম্যাডাম। এছাড়াও উপস্থিত রয়েছেন আমাদের লালগোলা পঞ্চায়েত সমিতির সভাপতি ম্যাডাম লক্ষ্মী সরকার মহাশয়। মঞ্চে উপস্থিত রয়েছেন আমাদের মুর্শিদাবাদ ডিএম অফিস এর ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অ্যান্ড ডেপুটি কালেক্টর জনাব ডেপুটি ম্যাজিস্ট্রেট অ্যান্ড ডেপুটি কালেক্টর জনাব জসিমউদ্দিন সাহেব। এছাড়াও উপস্থিত রয়েছেন আমাদের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আসা শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও আমাদের সম্মানীয় অভিভাবক অভিভাবিকা ও আমাদের মিশনের আমার স্নেহের ছোট ভাই ও বোনেরা। আজকে এই পায়োনিয়ার এডুকেশনাল মিট এই প্রোগ্রাম করতে পেরে পায়োনিয়ার মিশনের পক্ষ থেকে আমরা আর্থিকভাবে আপনাদের মিশনের পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি ও ভালোবাসা জানাচ্ছি এবং আবারও পায়োনিয়ার মিশনের পক্ষ থেকে আমাদের জিডি মনিটরিং কমিটির চেয়ারম্যান জনাব নুরুল হক সাহেবকে আমাদের এই গুরুত্বপূর্ণ মঞ্চে উপস্থিত হওয়ার জন্য আমরা গভীরভাবে ভালোবাসা জানাচ্ছি। আমরা সর্বপ্রথমেই নুরুল হক সাহেবের জন্য একবার হাততালি দেবো জোরে। খুব ভালো লাগছে আজকে এই মঞ্চে নুরুল হক সাহেবের মতো ব্যক্তিত্বকে পাওয়ার জন্য। স্যারের কাছে আমরা চিরকৃতজ্ঞ। স্যার আমাদের এই প্রতিষ্ঠানে এই প্রোগ্রামে সাড়া দিয়ে আমাদের কাছে এসেছেন, যাকে নিয়ে আজকের এই প্রোগ্রামের মূল পথ। আজকে পায়োনিয়ার মিশন আজ থেকে 5 বছর আগে 2020 সালে শুরুতে এই মিশনে পথ চলা এবং লকডাউন পিরিয়ডের মধ্যে পড়েও মাত্র 16 জন ছাত্রছাত্রী নিয়ে এই মিশনে পথ চলা শুরু হলেও এই সমস্ত মানুষজন, এই সমস্ত ব্যক্তিত্ব এবং আমাদের সম্মানীয় অভিভাবক অভিভাবিকা বিন্দু থাকার ফলে আমরা আজকে আমাদের 3 বছর পরে আমাদের মিশনের ছাত্রছাত্রীর সংখ্যা প্রায় 250 জন। আবারও এই প্রোগ্রামে আসার জন্য পায়োনিয়ার মিশনের পক্ষ থেকে সমস্ত অভিভাবক, সমস্ত অতিথি বৃন্দ এবং মিশনের স্নেহের ছোট ছাত্রছাত্রীদের আমার পক্ষ থেকে জানাই আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। পাঁচ ঘন্টার ব্যাপার, বছরে 5 মাস চলে, তারপর 7 মাস ছুটি থাকে। আমরা মিশন বলতে আগে জানতাম ভারত সেবাশ্রম পরিচালিত মিশন, রামকৃষ্ণ পরিচালিত মিশন, খ্রিস্টান মিশনারি পরিচালিত মিশন, যেখানে শিক্ষার সঙ্গে দীক্ষাও দেওয়া হয়। শিক্ষা যদি দীক্ষাহীন হয় তাহলে কিন্তু সে শিক্ষা প্রকৃত শিক্ষা হতে পারে না এবং সেটা মানবিক বিকাশ ঘটাতে পারে না। শিক্ষার সঙ্গে দীক্ষা ওতপ্রোতভাবে জড়িত। আমরা যদি শিক্ষিত হয়ে শুধু মানি মেকিং মেশিন হয়ে যায় তাহলে কিন্তু সমাজের কোনো কাজে লাগবো না। মানুষ সামাজিক জীব।
আমরা যে যাই হই না কেন, ডাক্তার হই, ইঞ্জিনিয়ার হই, আমরা কিন্তু সমাজের প্রোডাক্ট। উই আর অল প্রোডাক্ট অফ সোসাইটি। এটা কিন্তু আমাদের ভুলে গেলে চলবে না। এবারে আমরা বরণ করে নিচ্ছি আমরা অনুষ্ঠান এভাবেই মাননীয়া রুবিয়া সুলতানা ম্যাডাম জন্য আমরা এই মুহূর্তে ম্যাডাম নুরুল হক সাহেবকে, যিনি এত দূর থেকে এই প্রোগ্রামে উপস্থিত হয়েছেন, আমাদের এডিএম জেডপি সাহেব এবং চেয়ারম্যান সাহেব সাথে উপস্থিত এই মঞ্চে আমাদের অন্যান্য বিতরণ জানাচ্ছি। প্রথমেই বলে দিই যে সার্কিট হাউসে একটা প্রোগ্রাম ছিল, আমাদের মিটিং ছিল 10:30 থেকে 2 হয়েই গেল। আবার দৌড়ে দৌড়ে আসলাম, গিয়ে আবার পার্টি অফিসে একটা মিটিং আছে, যার জন্য তাড়াহুড়া করছি। তো যাই হোক, আজকে আমাদের এডুকেশনাল মিট, আমি বাচ্চাদের উদ্দেশ্যে বলবো যে কোনো স্কুলের প্রোগ্রাম যখন এই বাচ্চারা সামনে বসে থাকে, তখনই কিন্তু যারা এই মঞ্চের মধ্যে থাকেন তাদের অন্তরের মধ্যে কোথাও একটা মনে হয় যে আমাদের বাচ্চারা এতক্ষণ ধরে বসে আছে বা আমাদের গার্জেনরা এতক্ষণ ধরে বসে আছেন, তো আমরা কেন থাকবো না। ইভেন স্কুলের প্রোগ্রামে আমি নিজেও থাকার চেষ্টা করি, কিন্তু কোনোদিন হয়তো সেই আশাটা পূর্ণ হয়, কোনোদিন হয় না। আর ধন্যবাদ জানাবো যে স্কুলের কর্তৃপক্ষকে, যে আমাকে সভাপতির দায়িত্ব দিয়েছেন, ওনারা পারমিশনও নিয়েছিলেন, কিন্তু আমি ঠিক সময় দিতে পারলাম না, যার জন্য আমি চেষ্টা করব পরের বার দীর্ঘ সময় ধরে যাতে থাকতে পারি। আনন্দে এবং গর্বে আমরা দোয়া করি আগামী দিন উপস্থিত হয়ে আমাদেরকে সত্যি ভালো লাগে, কারণ যখনই এডুকেশন ওয়ার্ডটা আসে তখনই আমাদের সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার একটা আমরা বার্তা বহন করে থাকি, সে যে কোনো স্কুলেরই প্রোগ্রাম হোক না কেন। তো আজকে সত্যি এখানে উপস্থিত হতে পেরে খুব ভালো লাগছে, এবং আমাদের এখানে যারা আছেন আমাদের গার্জেনরা বলুন বা এখনকার জেনারেশনের বাচ্চারা, ছেলে মেয়েরা স্কুলের, তো তাদেরকে একটাই বার্তা দেওয়ার যে আমাদের কমিউনিটি, আমাদের মুসলিম কমিউনিটি ক্রমাগত এগিয়ে যাচ্ছে এবং আগামীতেও যাতে এগিয়ে যায় সেটারই একটা বার্তা দেওয়া। কলেজে যারা যাচ্ছে বেশিরভাগই কিন্তু মানে গোটা পশ্চিমবঙ্গের মধ্যে এই কিছুদিন আগে পেপারে টিভিতে বলেছিল যে সবচেয়ে বেশি MBBS-এ ভর্তি হয় মুর্শিদাবাদ জেলা থেকে। হ্যাঁ, এটা তো মনে হয় যে এখানে পলিমাটিও দান করেছেন উনি, মানে মাটি উর্বর, ফসল ভালো হয়, আবার একই সঙ্গে ছেলে মেয়েদের ব্রেনও খুব উর্বর। শুধু কোনো ক্ষেত্রে কী হয়, যদি যেমন উর্বর মানে মেধাবী ছেলে মেয়ের জন্ম ধনী বাড়িতেও হয়, গরিব বাড়িতেও হয়, কিন্তু ধনী বাড়িতে জন্মানোর পরে সেই ছেলে মেয়ের মেধা কিন্তু আস্তে আস্তে ভোঁতা হয়ে যায়। হ্যাঁ, আর গরিব বাড়িতে যে থাকে, যদি একটু পরিশ্রম করে সেই ছাত্রছাত্রী তারা খুব মেধাবী হয়, আরও তার মেধা শানিত হয়। একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন, দুটো ছুরি আপনি কিনবেন, একটা স্টেনলেস স্টিল আর একটা কাঁচা লোহার ছুরি। স্টেনলেস স্টিলের ছুরিটাকে ফেলে রাখেন, বাড়িতে ফেলে রাখেন, ব্যবহার করবেন না। আর কাঁচা লোহার ছুরিটাকে রান্নাশালে প্রত্যেক দিন ব্যবহার করেন, সবজি ফল ইত্যাদি কাটতে থাকেন, দেখবেন কয়েক মাস পরে ওই কাঁচা লোহার ছুরিটা খুব ধারালো হবে, আর যেটা স্টেনলেস স্টিলের ছুরিটা ভোঁতা হয়ে যাবে। তাই হয়, ধনী বাড়িতে থাকলে ছেলে মেয়েদের জন্ম হলে তাদের আর কোনো চেষ্টা থাকে না যে কিভাবে তারা পরের দিকে ভালো হবে, উন্নতি করবে, হয় ব্যবসা বাণিজ্য বা চাকরি বাকরি করবে, সেদিকে তারা অতটা লক্ষ্য থাকে না। জানে যে বাবা মায়ের অনেক সম্পত্তি আছে, আমার খুব একটা কিছু করার পরিশ্রম করার দরকার নেই। আর গরিব ছেলে মেয়েদের মধ্যে কি তারা বুঝতে পারে যে আমার
হারানোর কিছু নেই, আমার পাওয়ার অনেক কিছু আছে, আমি পেতে পারি, সেই জন্য তারা চেষ্টা করে এবং তারা পায়ও। তো দেখেছি মুর্শিদাবাদ জেলার ছেলেমেয়েরা বিভিন্ন মিশনে, পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে দেখেছি বড় বড় মিশনে ভর্তি হয়েছে এবং তারা ভালো রেজাল্ট করে। শুধু ডাক্তারি নয়, এমনি WBCS-এর চাকরিতেও পাচ্ছে ভালো, অন্যান্য চাকরি ইঞ্জিনিয়ারিংও ভালো পায়। তো সেই জন্য এখানে ভাবি যে মিশন তো অনেক আছে, মুর্শিদাবাদ জেলায় অনেক মিশন আছে, কিন্তু ভালো মানের মিশন দরকার, ভালো মানের মিশন দরকার। খুব অল্প আছে, 2-1টি ভালো মানের মিশন আছে, বেশিরভাগ মিশনের পড়াশোনার মান ভালো নয়। আমার ধারণা হয়েছে যে এই মিশন কিন্তু ভবিষ্যতে খুব ভালো হতে পারে। তার কারণ এই মিশনের যে ট্রাস্টি আছে, ট্রাস্টিতে যারা আছে তারা হচ্ছে প্রায় সমবয়সী। একমাত্র চেয়ারম্যান আমার বন্ধু, ট্রাস্টির চেয়ারম্যান, হাইকোর্টের ইন্টারপ্রিটিং অফিসার, 75-74 বছর বয়স, আর বাকি কিন্তু সব নবীন। কিন্তু উনি প্রবীণ হলো মনের দিক থেকে খুব নবীন আমি দেখেছি। এখনও যা শক্তি আমার থেকে বেশি, আমি ওনার থেকে 4 বছরের ছোট, কিন্তু আমার থেকে ওনার শক্তি বেশি। সারাদিন প্রচুর পরিশ্রম করেন এবং ভালো কাজ করেন, হাইকোর্টেও কাজ করেন। তো আর বাকি কিন্তু সব নবীন ট্রাস্টি আছে দেখছি, এবং প্রত্যেকেই ডাক্তারি লাইনে এবং কেউ ল পড়ছে বা অন্যান্য আরও কাজ করছে। তো আমার সেই জন্য আশা, আমার ধারণা যে এই মিশন, পাইনিয়ার মিশন একদিন ভালোভাবে একটু উজ্জ্বল তারকার মতো কাজ করবে মুর্শিদাবাদ জেলায়। তার কারণ মুর্শিদাবাদ জেলায় ভালো মিশনের খুবই প্রয়োজন। এখানে অনেক মেধাবী ছাত্রছাত্রী আছে, তাদেরকে গড়ে তুলতে গেলে ভালো মিশনের দরকার। এরা ছত্রভঙ্গ হয়ে বিভিন্ন জেলাতে চলে যায়, এদেরকে যদি এই জেলায় ভালো করে রেখে যদি বেশ কিছু কয়েকজনকে যদি রেখে যদি তৈরি করা যায়, এরা আরও ভালো হতে পারবে। তাই আমি এই মিশন দিকে একটু নজর দিচ্ছি এবং আমরা এটাও সিদ্ধান্ত নিয়েছি, জিডি মনিটরিং কমিটি থেকে সিদ্ধান্ত নিয়েছি আমাদের কমিটিতে, যে এরা জায়গাটা কিনে ফেলার পরে তারপরে বিল্ডিং করার জন্য যা লাগবে তাতে আমরা যতটা পারবো সাহায্য করব। এটা আমাদের একদম মোটামুটি বলতে পারেন সিদ্ধান্ত আলোচনা হয়ে গেছে। তো সেই জন্য আমি আপনাদেরকে বলবো, আপনারা চেষ্টা করেন জায়গাটা যাতে তাড়াতাড়ি কিনতে পারে। যা দরকার আছে, বিশেষ করে যারা গার্ডিয়ান আছেন, যারা অভিভাবিকা যারা আছেন, তারা যদি চেষ্টা করেন একটু অ্যাডভান্স কিছু দিয়ে দিন, 1 বছরের অ্যাডভান্স কেউ দিয়েছেন, আরও যদি দিয়ে দেন, বা অন্যভাবে যদি জাকাত আর সাদকা যদি দিতে পারেন খুব ভালো হয়, তাহলে এগিয়ে যাবে। কারণ এরা সব সব যুবক ছেলে মেয়ে আছে, এরা সমাজের জন্য কিছু করতে চায়, কারণ এরা সবাই মিশনের আদর্শে গড়ে ওঠা মানুষেরা। তো এদের উপর ভরসা করা যায়, অন্যান্য মিশনের থেকে এই মিশনের উপর বেশি ভরসা করা যেতে পারে। দেখ, আমি আজকে যেটা বলবো কয়েকটা বিষয়ে, 3টে বিষয়ে বলবো। একটা হচ্ছে যে শিক্ষা, স্বাস্থ্য আর ব্যবসা। ব্যবসাটা আমি আগে বলি, তারপরে স্বাস্থ্য বলবো। মায়েরা আছেন, এটা খুব দরকার। স্বাস্থ্যের ব্যাপারে লিফলেট আপনাদের হাতে গেছে, আমি সংক্ষেপে 2-4টা কথা স্বাস্থ্যের ব্যাপারে বলবো, আর তারপরে শিক্ষাটা শেষের দিকে বলবো। ব্যবসা এই জন্য বলছি যে দেখেন, প্রত্যেক মানুষের জীবনে বা প্রত্যেক পরিবারের জীবনে এই 3টি বিষয় খুব গুরুত্বপূর্ণ। পরিবারের সকলের শিক্ষা ভালো হচ্ছে কিনা, বাচ্চা যারা আছে এমনকি বয়স্ক মানুষ, তাদেরও শিক্ষা লাভ করা দরকার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে একদম দোলনা থেকে কবর পর্যন্ত শিক্ষা লাভ করতে হবে, সেটা ফরজ, শিক্ষা লাভ করা ফরজ। এই জন্য শিক্ষা সবাই ভালো পাচ্ছে কিনা সেটা দরকার। দিনী শিক্ষা এবং দুনিয়াবী শিক্ষা দুটোই শিক্ষা পাচ্ছে কিনা দরকার। তো উনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন, উনি মেষ পালন করেছিলেন ছোটোবেলাতে। বেশিরভাগ নবী মেষ পালন করতেন, অর্থাৎ ভেড়া বা ছাগল, দুম্বা পরিচালনা করতেন। এটার একটা কারণ ছিল। এর কারণ হচ্ছে কি, যে ওনারা মরুভূমিতে বা পাহাড় এলাকাতে বা বনে বেশিরভাগ নবী মেষ পালন করতেন। তার কারণ, একটা বৈজ্ঞানিক কারণ হচ্ছে কি, যে ওনারা জ্ঞান লাভ করবেন কোনো সীমিত জ্ঞানের অধিকারী শিক্ষকের কাছ থেকে নয়, অসীম জ্ঞানের অধিকারী আল্লাহ তাআলার কাছ থেকে জ্ঞান লাভ করবেন। সেই অসীম জ্ঞানের অধিকারীর কাছ থেকে যে অসীম জ্ঞান আসবে, সেই যে পরিবেশ যেটা হবে সেটাও যেন সীমাহীন পরিবেশ হয়। ওই জন্য বিরাট মরুপ্রান্তর, পাহাড়, বন জঙ্গলে ওরা থাকতেন। তার থেকে ওই অবলা প্রাণীদের দেখাশোনা করতেন এবং ওই আল্লাহ তাআলার কাছ থেকে জ্ঞান আসতো, যে জ্ঞান অনেক মূল্যবান জ্ঞান। তো সেই দিক দিয়ে এই শিক্ষা ওনারা লাভ করতেন। তো কিন্তু উনি ব্যবসাও করেছেন, তারপরে ব্যবসা করেছেন। তারপরে মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলার সঙ্গে বিয়ে হয়, ওই কারণে যে ব্যবসা এত ভালো সততার সঙ্গে ব্যবসা করেছিলেন। উনি প্রস্তাব দিয়েছিলেন, মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা উনি রাজিও হয়েছিলেন, যদিও বয়সের পার্থক্য অনেক ছিল,
20 বছরের বয়সের পার্থক্য ছিল দুজনের। মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা বিধবা ছিলেন, সন্তান সন্ততির মা ছিলেন, আর উনি যুবক, 25 বছরের যুবক, আর উনি 45 বছরের মহিলা। তিনি রাজি হয়েছিলেন, বিভিন্ন কারণ আছে, সেটা আমি এখানে বলছি না। তো ব্যবসা আমি কেন বলছি, উনি ব্যবসাকে পছন্দ করতেন। ব্যবসাতে লাভ কি না, এমনি তো বলে যে বসতি লক্ষ্মী এসব বলা হয়, কিন্তু ব্যবসাতে যেটা করা হয়, উনি সিরিয়াতে যেতেন, অন্যান্য দেশে ব্যবসা করতে যেতেন। বিভিন্ন মানুষের, বিভিন্ন ধর্মের মানুষের সঙ্গে ব্যবসার মাধ্যমে পরিচয় হয়। উনি বিভিন্ন ধর্ম সম্বন্ধে জানতে পারেন, মানুষকে চিনতে পারার ক্ষমতা, মানুষ চেনার ক্ষমতাটা ব্যবসার মাধ্যমে উনি গড়ে তুলেছিলেন। কোন মানুষ মিথ্যা কথা বলে, কোন মানুষ হঠকারী, বা কোন মানুষ ফেরেববাজ, কোন মানুষ সৎ, কে আমানতের খেয়ানত করে, এটা উনি বুঝতে পারতেন। অনেক দিন ব্যবসা করার পরে উনি বুঝতে পারতেন মানুষ, কোন মানুষ কী ধরনের। মানুষ চেনার ক্ষমতা খুব দরকার, নবী বা পয়গম্বর হতে গেলে দরকার। হয়তো আল্লাহ তাআলা ওনাকে সেই জন্যই করেছিলেন যে ব্যবসার মাধ্যমে ওনার অভিজ্ঞতা আর মেষ পালনের মাধ্যমে শিক্ষাদান দুটোই দিয়েছিলেন, যাতে করে ভবিষ্যতে ভালো পয়গম্বর হতে পারেন এবং শ্রেষ্ঠ পয়গম্বর হয়েছিলেন। তো সেই জন্য ব্যবসা আমাদের প্রত্যেকেরই দরকার। আপনারা যারা চাকরি করেন বলবেন যে তারাও যেন একটা পৈতৃক ব্যবসা বা অন্য একটা যে কোনো পৈতৃক ব্যবসা যদি না থাকে, একটা ব্যবসা চালু রাখেন। কেন বলছি, যে আমার অভিজ্ঞতা থেকে বলছি যে চাকরি করতে করতে একটা কোনো সময় এমন একটা আঘাত পাবে। এখন যা চাকরি করা খুব কঠিন কাজ। আমি এক ভাইয়ের ছেলেকে বলেছিলাম, তুমি ব্যাংকের চাকরি করতে যেও না, কেমিস্ট্রিতে এমএসসি করেছে নরেন্দ্রপুর থেকে, তুমি শিক্ষা জগতে এসো। কিন্তু ও করলো না। আজকে বলছে, মানে এখন বলছো আমি রেজিগনেশন দিয়ে দেবো, কারণ ব্যাংকের চাকরি পারা যাচ্ছে না। তো সেই জন্য এখন চাকরি, কিছু কিছু চাকরি এমন সরকারি চাকরি তো কোনো পদে এমন অবস্থা হয়েছে, নাজেহাল হয়ে যাচ্ছে, নাবিশ্বাস হয়ে যাচ্ছে। সেই জন্য একটা বিকল্প ব্যবস্থাটা রাখা দরকার। একটা পৈতৃক ব্যবসা, যদি পৈতৃক ব্যবসা না থাকে, অন্য একটা ব্যবসা করেন যেটা ভালোভাবে চালানো যেতে পারে। চাকরি থাকলেও আমার মনে একটা ব্যবসা করা দরকার, বাড়ির লোকেরা দেখাশোনা করবে। আর অনেক শিক্ষক আছেন, তারা তো বইয়ের দোকান করেন, তারা বিভিন্ন রকমের ওই কনস্ট্রাকশন মেটেরিয়ালের দোকান করেন। তো এর দরকার আপনাদের যাদের চাকরি নেই বাড়িতে, তাদেরও ব্যবসা করা দরকার। ব্যবসা একটু দরকার, ব্যবসার মাধ্যমেই উন্নতি করা যেতে পারে এবং ভালো কাজও করা যেতে পারে। এই একমাত্র নবী যার সঙ্গে আল্লাহ তাআলা তুর পাহাড়ে প্রায় কথাবার্তা হতো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা হয়েছে, একদম আরশাতে উনি গিয়েছিলেন, কাছাকাছি কথা হয়েছে। তো কিন্তু একবার হয়েছিল আর কি, আর বাকি তো সব জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে আসতো, ওহী নাজিল হতো। কিন্তু মুসা আলাইহিস সালাম একমাত্র নবী যার সঙ্গে আল্লাহ তাআলা অনেকবার কথা বলেছিলেন। তো এবং কথাবার্তার মানে এমন হয় কোনো সময় খুব রসিকতা করে কথা বলতেন। একবার মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে বললেন তুর পাহাড়ে গিয়ে যে আল্লাহ তাআলা আপনাকে আমি একটা প্রশ্ন করব, আপনি ভালো উত্তর দেবেন, একটু ভালো করে উত্তর দেবেন। হ্যাঁ বলো। তো বললেন যে আপনি আল্লাহ আর আমি হচ্ছে আপনার বান্দা। আমি যদি আপনার জায়গাতে বসি আর আপনি যদি আমার জায়গাতে বসেন, চেয়ার যদি অদল বদল করা হয়, আপনাকে যদি বলা হয় আপনাকে আমার চেয়ারে যদি বসানো হয়, আমি আপনার চেয়ারে বসি, আপনাকে যদি বলা হয় যে আপনি একটা প্রশ্ন, মানে মূল্যবান প্রশ্ন করেন আমার কাছে, আল্লাহ তাআলার কাছে প্রশ্ন করেন, আপনি কি প্রশ্ন করবেন? হঠাৎ করে উনি বলে ফেললেন আমি চাইব সুস্বাস্থ্য দাও। আল্লাহ তাআলা বললেন সুস্বাস্থ্য দাও, আমাকে সুস্বাস্থ্য দাও। তার মানে উনি জানতে পারলেন, মুসা আলাইহিস সালাম জানতে পারলেন জীবনের সবথেকে মূল্যবান যে জিনিস সেটা হচ্ছে সুস্বাস্থ্য, গুড হেলথ, যাকে বলে সাউন্ড হেলথ, উনি বুঝতে পারলেন। তো সেই জন্য আমরা কিন্তু সেইটা খুব অবহেলা করি। আমার এই স্বাস্থ্যের উপর লেখাটা পড়লে বুঝতে পারবেন, আমরা একটু যদি যত্ন নিই আমাদের স্বাস্থ্য অনেক ভালো রাখতে পারি। তার কারণ আমি দেখেছি ওই জিডি স্কলারশিপ দেওয়ার সময় আমি ইন্টারভিউ যখন নিই, তখন অনেক ছেলে মেয়েকে দেখি এতিম, এবং আমার বাবার বয়স কত বয়সে মারা গেছে, বেশিরভাগ 60-এর নিচে, কারো 50-এর নিচে মারা গেছে। কিন্তু এমন নয় যে কঠিন ক্যান্সার রোগে বা অ্যাক্সিডেন্টে মারা গেছেন, কিন্তু হয় হাই ব্লাড সুগারে, অথবা অবহেলার জন্য কোনো কারণে লিভারের প্রবলেম সমস্যা, কিডনির সমস্যা এইরকম হয়েছে। কিন্তু দেখেন একটু যদি আমরা সাবধান হই, যেটা আমি লিখেছি আপনার এর মধ্যে, বিশেষ করে মায়েদের বলবো, আপনারা যেহেতু কিচেনের হোম মিনিস্টার, রান্নাঘরের হোম মিনিস্টার, আপনারা একটু যদি কন্ট্রোল করেন খাওয়া দাওয়ার ব্যাপারে, কর্তার উপরে, ছেলে মেয়েদের উপরে খাওয়া দাওয়ার কন্ট্রোল করেন, আমার মনে হয় শরীর অনেক ভালো থাকবে অনেকের, এবং মানে ইনশাআল্লাহ বলতে পারি যে ভালোভাবে সুস্থ জীবন লাভ করতে পারবেন। এবং ডাক্তারের কাছে কম যেতে হবে, ডাক্তারিতে কম খরচ করতে হবে, এবং মৃত্যু অত সহজে হবে না, একটু দেরি হবে, মানে
যে আয়ু তো যা আছে আছে, কিন্তু এইভাবে বেশি টাকা খরচ করে ডাক্তারের পিছনে ছুটতেও হবে না আর কি। তো সেই কয়েকটা টিপস লেখা আছে ওখানে, আমি শুধু দু একটা জিনিস বলবো। এক হচ্ছে সকালবেলা ঘুম থেকে উঠে হালকা গরম পানি শীতকালে অতি অবশ্যই খাবেন, যেটা বলা আছে, এবং পারলে সেই তাতে একটু হলুদের গুঁড়ো আর গোলমরিচের পাউডার, অল্প 1 চিমটে গোলমরিচের পাউডার, হাফ চায়ের চামচের হলুদ পাউডার দিয়ে হালকা গরম পানিতে প্রথম গ্লাসে পানিটা খাবেন আপনারা ফজর নামাজের আগে, খেয়ে ফজর নামাজে যান। তারপরে ফজর নামাজের পরে আরও 1 গ্লাস হালকা গরম পানি, আর তারপরে আবার কিছুক্ষণ পরে হালকা গরম পানি, 3 থেকে 4 গ্লাস কিছুক্ষণ অন্তর খাবেন। খেয়ে তারপরে বেরিয়ে পড়েন, রাস্তায় বেরিয়ে পড়েন। আর যদি মায়েরা যদি বেরোতে পারেন খুব ভালো হয়, কিন্তু প্রত্যেকেই আপনারা ওই হলুদের গুঁড়ো আর গোলমরিচের পাউডার কোনোদিন খেলেন, কোনোদিন আদা একটু খেলেন, এরকম করে যদি খেতে থাকেন আমার শরীরের পক্ষে খুব ভালো হবে। তারপরে হেঁটে আসার পরে পাতিলেবুর রস, পাতিলেবু চিনি দেওয়া চলবে না, চিনি দিলেই গন্ডগোল হয়ে যাবে। পাতিলেবুর রস হালকা গরম পানিতে দিন, তাতে দরকার যদি মনে করেন আপনি একটু ইস্যু করে ভুষে দিয়ে দেবেন, খুব ভালো, পেট পরিষ্কার থাকবে। এবং পাতিলেবু অনেক কাজ দেয়। পাতিলেবু প্রথম স্টোন হতে দেবে না। আজকাল কিডনিতে স্টোন প্রচুর হচ্ছে, আমার হয়েছিল, আমার বাড়িতে অনেকেরই কিডনিতে স্টোন হয়েছিল। প্রথমবারে আমি যখন পিজিতে ভর্তি হলাম আজ থেকে 22 বছর আগে, তখন ডাক্তার আমাকে বুঝিয়ে দিলেন যে কেমিস্ট্রিটা কী, কেন কিডনিতে স্টোন হয়, আর কিডনি স্টোনকে গলানোর উপায় কী। তখন উনি বারবার বলেছিলেন যে আপনি পাতিলেবু ডেলি খান, পাতিলেবু ডেলি খান, আপনার কোনোদিন কিডনিতে স্টোন হবে না। তারপর থেকে আমি কোনো ওষুধ আর খাই না, শুধুমাত্র পাতিলেবু খাই ডেলি। তাতে পাতিলেবু বা কচি ডাল এইরকম কিছু খেলে, পাতিলেবুটা খুবই ভালো, দাম খুব কম। প্রত্যেক দিন যদি সকালে পাতিলেবু একটু খান, বিনা চিনি, চিনি দেওয়া চলবে না, চিনি দিলেও গুণ নষ্ট হয়ে যাবে। ওটা দিলে কিডনিতে স্টোন হবে না। উপরন্তু মহিলাদের যে সমস্যা আছে, অ্যানিমিয়ার সমস্যা, রক্তাল্পতার সমস্যা, সেটা হবে না, কারণ ওতে ভিটামিন সি আছে, ক্যালসিয়াম আছে, হাড় শক্ত হবে, আর রক্তটাও ভালো হবে, রক্তটা লাল মানে আরবিসি খুব বেশি হবে। এই জন্য এটা একটা ভালো অভ্যাস যদি তৈরি করতে পারেন, পাতিলেবু খাওয়া এটা ভালো। আর শীতকাল মাঝে মধ্যে ওই 1 কোয়া রসুন যদি পান ভালো, নাহলে এমনি গোটা রসুনকে ভেঙে 2 কোয়া বা 3টে কোয়া খান মাঝে মধ্যে, ডেলি নয়। ডেলি রসুন খেলে লিভার গরম হয়ে যাবে। এই শীতকাল আছে, সপ্তাহে 3 দিন আপনি খান, 1 দিন ছাড়া ছাড়া কাঁচা রসুন কুচি কুচি করে কেটে একটু 10 মিনিট বাতাসে রেখে দেবেন। বাতাসের সঙ্গে একটা রিয়াকশান হয়, 10 মিনিট কুচি কুচি করে রেখে দিলে ওই রিয়াকশান হবে, ঝাঁঝটা কমে যাবে, ওটা আরও উত্তম একটা মানে খাওয়ার জিনিস হবে, ওর নিউট্রিশন অনেক বেড়ে যাবে। তারপরে একটু ওই পানি থাকলো, তারপরে একটু মুড়ি বা কিছু দিয়ে, বাদাম বা ছোলা ভাজা দিয়ে খান, কাঁচা ছোলা বা ছোলা ভাজা দিয়ে ওই এটা খান, মুড়ি দিয়েও খেতে পারেন। 1 মুঠো মুড়ি দিয়ে যদি খান, ওতে অনেক কাজ দেবে, এই রসুনে অনেক কাজ দেবে। আরেকটা জিনিস দেখেন, গলব্লাডার স্টোন অনেকেরই হয় আছে, গ্রামের দিকেও আজকাল হচ্ছে গলব্লাডার স্টোন। গলব্লাডার স্টোন 2টো কারণে হয়, সেই 2টো কারণ যদি আপনারা মানে বাদ দিতে পারেন, তাহলে কিন্তু গলব্লাডার স্টোন হওয়ার সম্ভাবনা কম। একটা কারণ হচ্ছে সকালবেলা, বিশেষ করে মায়েরা এটা করেন, বা পুরুষ মানুষের অনেকে যারা বেরিয়ে যান, 1 কাপ চা 2টো বিস্কিট করে চলে গেলেন, 12টা 1টা নাগাদ দুপুরের খাওয়ার খেলেন, তাদের গলব্লাডার স্টোন হবে। যদি মাসের পর মাস, বছরখানিক যদি এটা করেন, গলব্লাডার স্টোন হওয়ার খুব চান্স আছে। তার কারণ সকালে ভুরিভোজ খেতে, যেই সূর্যের আলো উঠলো আস্তে আস্তে ভুরিভোজ করতে হবে, একটু বেশি করে খেতে হবে। দিনের মধ্যে সবচেয়ে বেশি খাওয়াটা সকালে খাওয়া দরকার। দরকার হয় মাংস যদি থাকে, মাংসও খান সকালবেলায়, 9টা-10টার মধ্যে, 8টা-9টার মধ্যে মাংস দিয়ে রুটি ভাত যা পাবেন, বা ডাল দিয়ে খান, সেটা বরং ভালো। মাংস না থাকলেও ডাল দিয়ে খান, একটা প্রোটিন যেন থাকে, খাবেন সকালবেলা। কিন্তু সকালবেলা না খেয়ে থাকলে, শুধু চা বিস্কিট খেয়ে থাকলে, 12টা-1টার পরে যদি লাঞ্চ করেন, দুপুরের খাবার খান, এটা যদি কয়েক মাস চলে, বছরখানেক যদি চলে, গলব্লাডার স্টোন হওয়ার খুব চান্স আছে। দ্বিতীয় সম্ভাবনা কি, যারা হয়তো সকালে ভুরিভোজ করলেন, কিন্তু দিনের মধ্যে বেশিরভাগ সময় ঘি, চর্বি, তেল জাতীয় জিনিস, যারা অনেকে তরকারি রান্না করলে তেল বেশি দিয়ে দেন, তেল, চর্বি, ঘি এই জাতীয় জিনিস যারা বেশি খাবেন, তাদের এটা হবে, তাদের গলব্লাডার স্টোন হবে। তো এই 2টো জিনিস যদি করতে পারেন, সকালে ভুরিভোজ করেন, আর চর্বি, তেল আর ঘি জাতীয় জিনিস কমিয়ে দিন, একদম কমিয়ে দিন। যদি খেতে হয় সকালে খান,
রাত্রিতে একদম নয়, রাত্রিতে হার্ট অ্যাটাক করে বসে, রাত্রিতে যদি বিরিয়ানি বেশি কেউ খায় একটা সময় দেখা যাবে ভোরের দিকে হার্ট অ্যাটাক হবে। তার কারণ রাত্রিতে ওই চর্বি ভিজে যে জিনিস হলে ওরা ফ্যাট বাড়ায়, শরীরে চর্বি বাড়ায় আর হার্টে জমে, হার্টের যে আটারি করোনারি আটারি জমে। সেই জন্য রাত্রিবেলার খাওয়াটা যত সহজ হবে, নিরামিষ তার সঙ্গে মাছের পিস একটু রাখেন। মাংস যদি খান নিতান্ত মুরগি মাংস খাবেন, অন্য কোনো মাংস খাওয়া চলবে না রাত্রিতে। ডালও খাবেন না, ডাল খেলে ইউরিক অ্যাসিড বেড়ে যাবে, গাঁটের ব্যথা বাড়বে। ওই জন্য রাত্রিবেলা মানে মাছ হলে সবচেয়ে ভালো, মাংস যত পারা যায় অ্যাভয়েড করতে পারেন ভালো। খুবই যদি খেতে হয় মুরগি মাংস খেতে পারেন, তার বেশি না, তাও ডেলি নয়, মাঝে মধ্যে মুরগি মাংস রাত্রিবেলা খেতে পারেন। অন্য কোনো মাংস খাওয়া চলবে না। অন্য কোনো মাংস খেতে গেলে সকালে খান, দুপুরে খান, রাত্রিতে একদম নয়। এই কয়েকটা জিনিস যদি মানতে পারেন খুব ভালো হয়। আর কিডনিতে স্টোন আরেকটা কারণে হয়, যেটা বলতে ভুলে গেলাম, রাত্রিতে যারা মাংস ডাল যারা বেশি খান, পানি তো কম খাওয়া হয় রাত্রিতে, যেহেতু রাত্রিতে ঘুম থেকে উঠতে হবে, সেই জন্য স্টোনটা ওই জন্য হয়। ওই জন্য রাত্রির খাবারটা একটু হালকা করলে ভালো, প্রোটিন কম থাকবে, তাহলে কিন্তু কিডনিতে স্টোনও হবে না, গল ব্লাডারে স্টোনও হবে না। হাত ধরে পিছিয়ে পড়া যে সম্প্রদায় বলা হয় মুসলিম সম্প্রদায়কে, আজকে প্রচুর ডাক্তার ইঞ্জিনিয়ার থেকে বিভিন্ন ক্ষেত্রে